শুরুতেই নজর রাখতে হচ্ছে সোনারপুরের দিকে। একটা ছবি দেখাবো। কাস্টমস অফিসারকে বেধড়ক মারধর, ফ্ল্যাটে ঢুকে কাস্টমস অফিসারকে মার, সেই মারধরে মাথা ফাটলো কাস্টমস অফিসারের। সোনারপুরে ফ্ল্যাটে ঢুকে অটো চালকের গুন্ডাগিরি, আর তারপর দেখুন কাস্টমস অফিসারের কি হাল হয়েছে। দেখুন সিসি ক্যামেরার ফুটেজ, ফ্ল্যাটের বাইরে জড়ো হয়েছেন কতগুলো মানুষ, তারপর আস্তে আস্তে ফ্ল্যাটে ঢোকে এবং তারপর সেই কাস্টমস অফিসারের উপর হামলা চলে, বেধড়ক মারধর করা হয়। ফ্ল্যাটে ঢুকে কাস্টমস অফিসারকে মার। দেখুন তারপর ফ্ল্যাটে ঢোকার ছবি, বেশ কয়েকজন একেবারে সদল বলে ফ্ল্যাটে ঢুকছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রীতি। প্রীতি, কাস্টমস অফিসার তার ফ্ল্যাটে ঢুকে এতগুলো লোক ফ্ল্যাটে ঢুকে গেল, বেধড়ক মারধর করলো, কিন্তু কেন, কোথায় গন্ডগোল, কি নিয়ে এরকম গন্ডগোলের সূত্রপাত? দেখো, ঘটনাটা হচ্ছে 23 তারিখ এবং 23 তারিখ সন্ধ্যেবেলা এই কাস্টম অফিসার প্রদীপ কুমার তিনি যখন অফিস থেকে বাড়ি ফিরছিলেন সোনারপুরের ঠিক এক রাস্তায়, তিনি গাড়ি চালাচ্ছিলেন, ড্রাইভ করছিলেন, এমনটাই জানা যাচ্ছে পুলিশ মারফত সূত্রে। এবং অন্যদিকে একটি অটো হঠাৎই বেলাইনে ঢুকে পড়ে বা ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং সেই বাগবিতণ্ডা থেকে হাতাহাতি। তবে সেই সময় পরিস্থিতি স্বাভাবিক করে দেন সেখানকার যে সমস্ত স্থানীয়রা ছিলেন তারা। তবে তার কিছু ঘন্টা পর, অর্থাৎ ঠিক রাত 10টার পর, সোনারপুরে যে ফ্ল্যাট রয়েছে কাস্টম অফিসারের, সেই ফ্ল্যাটে অভিযুক্ত আজিজুল এবং তার শাগরেদদের নিয়ে প্রায় 50 থেকে 60 জন একসঙ্গে এই যে কাস্টম অফিসার তার বাড়ির দরজা একেবারে খুলে দিয়ে ভেঙে দিয়ে তারা কিন্তু সামনে ভেতরে ঢুকে যান এবং কাস্টম অফিসারকে বেধড়ক মারধর করা হয় এবং সেই ঘটনায় আহত হন তিনি এবং তার মাথা ফেটে যায়, স্টিচ করা হয় পরবর্তীতে। এবং সেই সময় 100 ডায়াল করে, আমরা জানি এমার্জেন্সি নাম্বার পুলিশের 100, এবং সেই 100 ডায়াল করে যখন পুলিশের তরফে অভিযোগ জানানো হয় তখন কিন্তু এমনটাই অভিযোগ করছেন এই প্রদীপ কুমার যে তাকে বলা হয়েছে যে বিসর্জনের কাজের জন্য ব্যস্ত রয়েছেন অফিসাররা বা পুলিশ আধিকারিকরা, এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। এবং আজকে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন, তিনি কথা বলেছেন এবং এই কাস্টম অফিসারকে ইতিমধ্যে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হয়েছে। তার যে সোনারপুরের বাড়ি, তিনি এতটাই আতঙ্কিত, সেই বাড়ি ছেড়ে দিয়ে এই যে ফ্ল্যাটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে, এই বন্ধুর তার যে ফ্ল্যাট, সেই রুবির কাছে এক ফ্ল্যাটের কাছে আস্তানা নিয়েছিলেন এবং সেখানে কিন্তু তিনি ছিলেন গতকাল থেকে। কিছুক্ষণের আগেই শুভেন্দু অধিকারী আসেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বেরিয়ে যাওয়ার পরে এই প্রদীপ কুমারকে তাকে এইমসে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার চিকিৎসা করা হবে এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে তুমি থাকো প্রীতি। কাস্টমস অফিসার তিনি কি বলছেন শোনাই একবার। 50 लोग घर में घुस के मार के गया है और अभी कंडीशन ऐसा है कि मेरी वाइफ, मेरा और मेंटली संतुलन ठीक नहीं है, ठीक है ना। ये सब लोग इस तरह से होगा, फैमिली को घर के अंदर मारपीट करके जाएगा, वो अनएक्सेप्टेबल है। पुलिस काफ़ी समय बाद आया, डेढ़ घंटे के आसपास का समय लगा। स्टार्टिंग में जब फ़ोन किया था तो फ़ोन उठ नहीं रहा था, 100 नंबर पे डायल किया था तो वो कंट्रोल रूम का नंबर दिया, फिर वहाँ से बात किया तो बोला कि ठीक है देखते हैं, हम लोग के पास अभी फोर्स नहीं है, हम लोग उसमें विसर्जन में बिजी है, तो हम लोग के पास इतना फोर्स नहीं है, हम देखते हैं। घटना होने के 40 से 50 मिनट के बाद पुलिस मेरे पास आया था। जो एफआईआर किया गया इलीगल तरीके से जो होगा कार्यवाही वो। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রীতি। প্রীতি, এরকম একটা ঘটনা ঘটলো যেখানে সে আতঙ্কে তিনি ফ্ল্যাট ছেড়ে অন্য জায়গায় থাকছেন, তারপরে এই অটো চালক, তার দলবল, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত করা হয়েছে কি? দেখো, এই যে অফিসার তার যে সমস্ত কলিগরা বা বন্ধু বান্ধবরা তারা দেখা করতে এসেছিলেন, তারা কিন্তু সকলেই বলছেন এই ঘটনা প্রায় একজনের পক্ষে ঘটানো সম্ভব ছিল না। এবং সিসিটিভি ফুটেজ আমাদের সামনে যেটা এসে, সেখানেও কিন্তু দেখা গেছে কার্যত দলবল নিয়ে এসেছে এই আজিজুল। ইতিমধ্যে আজিজুলকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু অনিন্দিতা এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এর বিরুদ্ধে, এই অটো চালকের বিরুদ্ধে যে মামলা রুজু করা হয়েছে তা কিন্তু সমস্তটাই জামিন যোগ্য ধারা, এবং বাকিরা যারা এই ফ্ল্যাটে এসে এই অফিসারকে মারধর করলো তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। কিন্তু কেন প্রীতি, কেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হলো না? কেনই বা অটো চালকের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা করা হলো? তাহলে কি তার পেছনে অন্য কারো হাত রয়েছে?
দেখো এই প্রশ্নটা তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্নটা কিন্তু এই যে অফিসার, সেই অফিসারের যে সমস্ত বাড়ির লোক, আত্মীয় পরিজনরা, বন্ধু বান্ধবরা, তারাও কিন্তু একই কথা বলছেন যে ঘটনা দলবল নিয়ে এসে করলো এবং যে ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রায় 50 থেকে 60 জন ব্যক্তি এসেছে, সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হলো এবং সেই একজনের বিরুদ্ধে শুধুমাত্র গ্রেফতারের যে মামলা, সেই মামলা কিন্তু জামিনযোগ্য ধারায়, মানে খুব সহজেই তাকে কোর্টে না নিয়ে গিয়েও তাকে থানা থেকেই জামিন দিয়ে দেওয়া যাবে এমন ধারায় মামলা করা হয়েছে। এবং 100 ডায়াল করে যখন থানায় ফোন করা হয়েছিল সোনারপুর থানায়, তখন কিন্তু সোনারপুর থানার তরফে বলা হয়েছে তারা বিসর্জনের কাজে ব্যস্ত এবং স্বাভাবিকভাবেই এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তাহীনতায় ভোগার জন্যই এই কাস্টম অফিসার, তিনি একজন সেন্ট্রালের কর্মী, সেই অফিসারকে কিন্তু কার্যত রুবির যে তার বন্ধুর ফ্ল্যাট, সেই বন্ধুর ফ্ল্যাটে এসে কার্যত বলা যেতে পারে যে গা ঢাকা দিতে হলো, লুকিয়ে থাকতে হলো। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে তাকে নিয়ে যাওয়া হলো এইমসে এবং সেখানে তার গুরুতর আহত হয়েছেন তিনি। সেই গুরুতর আহতের যে চিকিৎসা, সেই মানে এখানেও এই কলকাতা শহরের কোনো হাসপাতালে তার চিকিৎসা করতেও তিনি ভয় পাচ্ছেন। তিনি বলছেন যে কল্যাণী এইমসে গিয়েই তিনি চিকিৎসা করবেন এবং তার বন্ধু বান্ধবরা কিন্তু একই কথা বলছেন যে গুরুতর আহত হয়েছেন এবং পুরো চিকিৎসার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু কার্যত এখন কল্যাণী এইমসের কাঁধে। বেশ, ধন্যবাদ প্রীতি। মর্গ থেকে দেহ অদল বদল, আলিপুরদুয়ার সদর হাসপাতালের ঘটনা। ময়নাতদন্তের পর দুটি দেহ অদল বদল, কামাখ্যাগুড়ি ফালাকাটার দুই পরিবারের হুলস্থুল। আলিপুরদুয়ার সদর হাসপাতালের ঘটনা, সেখানে মর্গ থেকে দেহ অদল বদল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, এই দেহ অদল বদল হলো কিভাবে? দেখো অনিন্দিতা, এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে। তবে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং তদন্তেও যেটা উঠে আসছে প্রাথমিকভাবে, সেটা হচ্ছে হাসপাতালের মর্গে নিয়ম রয়েছে যে পরিবার সেই বডি চিহ্নিতকরণ করে, তারপরে সেই মৃতদেহ তুলে দেওয়া হয় গাড়িতে। এই যে মর্গের ভেতরে যে মৃতদেহ চিহ্নিতকরণ এবং তারপরে এই যে মৃতদেহ তুলে দেওয়া, মানে অন্যের গাড়িতে অন্যের মৃতদেহ তুলে দেওয়া, এর মাঝেই কোনো একটা ভুল হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই ভুল তার পরিবারের, কারণ নিয়ম রয়েছে পরিবার মৃতদেহ প্রথমে চিহ্নিতকরণ করবে, তারপরে মৃতদেহ দেওয়া হবে। ফলে পরিবারের পক্ষ থেকে কিন্তু চিহ্নিতকরণ করে সেই বডি, সেই মৃতদেহ ঠিকঠাক মতো গাড়িতে তোলার ক্ষেত্রে যে কাজ, সেই কাজে ভুল হয়েছে জন্যই কিন্তু এই অদবদল বলে মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায়। নিজে বলতে পারছিলাম না। আমার তোমার হচ্ছে হলো আমার বাবা ওই লোকটা কিন্তু সেম ছিল। আচ্ছা, এটা আমি বুঝতে পারিনি দাদা। আচ্ছা, তারপরে যদি বুঝতে পারতাম তাহলে আমি বলতাম হ্যাঁ এটাই আমার বাবা। আচ্ছা, তারপরে কি হলো? মুখ ঠুক একবারে সেম ছিল। পরে কি হলো? তারপরে ওখান থেকে ফটো পাঠাইছে, তারপরে আমি বুঝতে পারছি। ঘটনাটা হলো কি, এটা বাবার বদলে ওরা ভিতর থেকে আমার কাকা আর আমার ভাই ওরা ছিল, তো দুই কাকাই দেখছিল। দেখার পরে বলতেছে বডিটা এটা তোমাদের নাকি? পরে বললো যে হ্যাঁ এটা আমাদেরই বডি। যখনকার ওরা বাইরে আসলো তখনকার দুইটা বডি দুইটা গাড়িতে উঠাই দিছে। এরপরে তখনকার আমাদেরটা উঠাবে, তখনকার এক্সচেঞ্জ ভিতর থেকে করে ফেলছে। ঠিক আছে, এটার মানে কি রহস্যটা কি আছে সেটা আমি জানতে চাই। হাসপাতালের মর্গে দেহ অদল বদলের প্রতিবাদ, আলিপুরদুয়ারে বিক্ষোভে বিজেপি বিধায়ক, পথ অবরোধ বিধায়ক মনোজ ওরাওয়ের। কামাখ্যাগুড়িতে পথ অবরোধ বিজেপির।